আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা একজন প্রশ্ন করেছো যে ভাইয়া যে ক্রোমিয়ামের অযুগ্ম ইলেকট্রন কতটি। তো আজকের ক্লাসটাতে যদি আমরা করি, তো এটা ক্লাসটা দুজনের জন্য, এসএসসি এবং এইচএসসি দের জন্য, বিশেষ করে অ্যাডমিশন যারা আছে তাদের জন্য এবং এসএসসি তে যারা আছে তাদের জন্য। তো এই অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে গিয়ে কিন্তু আমরা অনেকে প্যারা খাই বিভিন্ন ধরনের আয়নের ক্ষেত্রেও। সো আজকে আমি এই প্রশ্নের উত্তরের মাধ্যমে এটা শেখাবো যে এই অযুগ্ম ইলেকট্রন নির্ণয় করার তোমাদের কোনো প্যারাই থাকবে না। সো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কনফিউশনে থাকি যে এর অযুগ্ম ইলেকট্রন কতটি হবে বা যোজ্যতা স্তরের, মানে এর দুইটা উত্তর হয় অ্যাকচুয়ালি। যখন আমি ক্লাসটা করাবো এরপরে আর কোনো ধরনের কনফিউশন তোমার মনের ভেতরই আর থাকবে না। সো ক্লাসটাতে একটা লাইক দিয়ে ক্লাসটা দেখা শুরু করে দাও। তো প্রথমেই আমি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করি, তাহলে ক্রোমিয়াম কত 24। ইলেকট্রন বিন্যাসটা যদি করতে চাই যে 1s2 2s2 2p6 3s2 3p6, এই পর্যন্ত আমাদের 18টা ইলেকট্রন চলে গেছে। তারপরে আমরা জানি থার্ড আছে, এরপর আছে কিন্তু 4s। হ্যাঁ, আমরা জানি সাধারণ নিয়ম অনুযায়ী এখানে আগে প্রথমত ইলেকট্রন যাবে 2টা, আর ইলেকট্রন বাকি থাকলো কয়টা, 4টা। এই 4টা কিন্তু এখানে যায়। কিন্তু আমরা জানি ক্রোমিয়াম কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। সে কি চায়? সে কিন্তু আমরা জানি পরিপূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল গুলো কিন্তু অধিক স্থিতিশীল। এই জন্য 4s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় চলে যায়, 3d তে। এখানে হয়ে যায় 5, এখানে হয়ে যায় কিন্তু 1। এটা হলো আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এখন আমি যদি এখান থেকে যে কোনো কিছুর বা যে কোনো মৌলের বেজোড় ইলেকট্রন নির্ণয় করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু তাদের বেজোড় ইলেকট্রন মানে কিন্তু আসলে অযুগ্ম ইলেকট্রন। এই যে অযুগ্ম ইলেকট্রন মানে কি, বিজোড় ইলেকট্রন। ঠিক আছে, তো আমাকে বেজোড় ইলেকট্রন যদি বের করতে চাই, তাহলে মাস্ট বি এখানে আমাকে কি প্রয়োগ করতে হবে, হুন্ডের নীতিটা প্রয়োগ করতে হবে। কোথায় প্রয়োগ করতে হয়? তাদের যোজ্যতা স্তর বা সর্বশেষ শক্তি স্তরের ক্ষেত্রে। তো এখন আমি যদি ক্রোমিয়ামের কথা বলি, এই ক্ষেত্রে আমাকে একটু ডিপলি চিন্তা করতে হবে, তার কারণ ক্রোমিয়ামটা কিন্তু একটা অবস্থান্তর মৌল। সো এটার ক্ষেত্রে কিন্তু এদের ধর্মগুলো কিন্তু একটু আলাদা আলাদা টাইপের হয়, এটা আমাকে একটু বুঝতে হবে। সো আমি যদি এই ডি তে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ডি অরবিটাল কয়টা, 5টা, 1টা 2টা 3টা 4টা এন্ড 5টা। আর এস এর অরবিটাল সংখ্যা কয়টা হয়, 1টা। এদের নাম কি কি হয়, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আমি ওগুলো লিখতেছি না, ওগুলো আমার মুখ্য বিষয় না। সো আমি যদি এখন এই ডিতে 5টা ইলেকট্রন আছে, এখানে যদি আমি হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করতে চাই, তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা জানি যে এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে যাবে একটা, এখানে যাবে একটা, এখানে একটা যাবে, হয়ে গেছে। এবং এইখানে দেখো 4s একটা আছে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এখানে গেল। সো ক্রোমিয়ামের কিন্তু এইরকম আসলে তার ইলেকট্রন বিন্যাসটা হয়। সো আমাকে যদি কেউ কখনো বলে ক্রোমিয়ামের যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা কতটি বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি, তখন কি হবে? যোজ্যতা স্তর মানে কি ভাইয়া, সর্বশেষ শক্তি স্তর। তো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর কোনটা, 4s। আমাকে যদি এটা উল্লেখ করে বলে যে ক্রোমিয়ামের যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন কতটি, সেই ক্ষেত্রে কতটি হবে বলতো? আমি যদি এখানে লিখি যে বিজোড় ইলেকট্রন কতটি হবে, যদি আমি বলি যে কি তাদের সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তরে, কোন স্তরে, যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরে। যোজ্যতা স্তর মানে কি বুঝায়, বা সর্বশেষ শক্তি স্তরটাকে কিন্তু আমরা যোজ্যতা স্তর বলে থাকি। সো ক্রোমিয়ামের সর্বশেষ বা যোজ্যতা স্তরটা কিন্তু 4s1। তো ক্রোমিয়ামের সেই যোজ্যতা স্তরে কয়টা বেজোড় ইলেকট্রন আছে, ওই বেজোড় ইলেকট্রন মানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন। বেজোড় ইলেকট্রন কয়টা আছে, 3টা, সরি 1টা। কয়টা ইলেকট্রন আছে, যে দেখো 4s এ একটা ইলেকট্রন আছে, তো সেই ক্ষেত্রে আমার বেজোড় ইলেকট্রন কয়টি হবে, 1টি। কিন্তু আমাকে যদি নর্মালি বলা হয় যে শুধুমাত্র ক্রোমিয়ামের বেজোড় ইলেকট্রন কতটি, ক্রোমিয়াম এর বিজোড় ইলেকট্রন কতটি, তখন অ্যান্সারটা কি হবে? তখন অ্যান্সারটা কিন্তু আমাকে এই পুরো 3d এবং 4s-টাকে কিন্তু কাউন্ট করতে হয়। তো তখন আমাদের যে বেজোড় ইলেকট্রনটা দাঁড়ায় সেটা কয়টি, দেখো তো, 1 2 3 4 5 এন্ড 6। তখন কিন্তু অ্যান্সার কত হবে, 6টি। সো এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কনফিউশনে থাকি, সো এই কনফিউশনটা রাখা যাবে না। আমাকে যদি উল্লেখ করে বলে যে ক্রোমিয়ামের যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন কতটি, তখন হবে অ্যান্সার 1। কিন্তু আমাকে যদি বলা হয় ওভারঅল শুধুমাত্র ক্রোমিয়ামের বেজোড় ইলেকট্রন কতটি, তখন কিন্তু এই 3d এবং 4s সহ কাউন্ট করতে হয়, আমার অ্যান্সার হবে কিন্তু 6। বাট এই জিনিসটাকে আমাকে যদি আয়নিত অবস্থা বলে, আমরা কিন্তু জানি যে ক্রোমিয়াম কিন্তু অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, এবং এর যে আয়নটা সেটা কিন্তু 3+। কি প্লাস ভাই, 3+। যখন সে 3+ আয়ন দিচ্ছে, তো 3+ আয়ন মানে কি, সে 3টা ইলেকট্রন ছেড়ে দিছে।
তিনটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে সেই অবস্থাতে ক্রোমিয়ামের বেজোর ইলেকট্রন কতটি হবে? এটার অ্যান্সারটা কি হবে? দেখো 3+ মানে কি, তিনটা ইলেকট্রন ছাড়ছে, কোথা থেকে ছাড়বে? সর্বশেষ শক্তি স্তর থেকে ছাড়বে। ফার্স্ট অফ অল 4s থেকে একটা চলে গেল, তার মানে এখানে একটা ইলেকট্রন নাই আর, এবং ডি তে 5টা ইলেকট্রন আছে, আরো 2টা ছাড়া লাগবে, তখন ডি থেকে আরো কটা চলে যায়? আরো কিন্তু 2টা চলে যায়, তাহলে হয়ে যায় ইলেকট্রন বিন্যাসটা কি 3d3। তখন এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, এখান থেকে একটা চলে গেল। এবং ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে তাদের বেজোর ইলেকট্রন সংখ্যা কত হবে? আয়নের ক্ষেত্রে এখানে যদি বলি যে ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে বেজোর ইলেকট্রন কতটি হবে ভাইয়া? তখন কিন্তু হবে তিনটি। এই যে ছোট ছোট বিষয়গুলো আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাকে প্রশ্ন কিভাবে করতেছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বেজোর ইলেকট্রনটা নির্ণয় করা হয়। সো আমি যদি আবার একবার বলে দিই যে ক্রোমিয়াম স্বাভাবিক অবস্থায় যদি বলা হয় তাদের যোজ্যতা স্তর বা সর্বশেষ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন কতটি, অ্যান্সার হবে 1। এবং যদি বলা হয় যে ক্রোমিয়ামের ওভারঅল বেজোর ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন কতটি, সেখানে হবে 6। এবং ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে বেজোর ইলেকট্রন কতটি হবে, সেটা হলো 3। আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে আমরা আরো ক্লিয়ার হব। আমি যদি এটা বলি যে আয়রন, সাপোজ ধরো আয়রন 2+, আয়রন Fe2+, হ্যাঁ Fe2+। সো এই Fe2+ এর বেজোর ইলেকট্রন কতটি, না আগে না Fe এর ইলেকট্রন বেজোর ইলেকট্রন কতটি, বা Fe2+ এর বেজোর ইলেকট্রন কতটি, বা অযুগ্ম ইলেকট্রন কতটি, হ্যাঁ এটা আমাকে খুঁজে বের করতে হবে। সো আমি যদি প্রথমত এর ইলেকট্রন বিন্যাসটা করে 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s 2, এখানে হইল কত 6, কারণ আমার আয়রন কত হয় 26। তো আমি যদি এখন এইখানে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করি ভাইয়া, তাহলে আমাদের কি হবে ভালো করে লক্ষ্য করো। এই ডির ক্ষেত্রে আমাদের অরবিটাল সংখ্যা কয়টা হয়? 5টা হয়, সেটা আমরা ওভারঅল সবাই জানি, 1 2 3 4 and 5। আর এস এর ক্ষেত্রে ঘর কয়টা হয়? অরবিটাল একটা। তো আমরা যদি এখানে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করি ভাইয়া, তাহলে আমি কি পাবো? দেখো এখানে 6টা ইলেকট্রন আছে, আমি 6টা ইলেকট্রন দিয়ে নেই, 1 1 1 1 and 1, 5টা চলে গেছে, এখানে আর একটা ইলেকট্রন দিলাম উল্টা দিক করে বেজোর ভাবে। ওকে, এবং এইখানে দেখো ইলেকট্রন কয়টা আছে? একটা and 2টা। সো যখন আয়রনটা স্বাভাবিক অবস্থায় থাকতেছে তখন তাদের বেজোর ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি? দেখো তো কয়টাই সিঙ্গেল অবস্থায় আছে, 1 2 3 and 4, অর্থাৎ এখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন বা বলো যে অযুগ্ম ইলেকট্রন কতটি? 4টি। ঠিক আছে, এই অযুগ্ম ইলেকট্রনকে কিন্তু আমরা কিভাবে বলতে পারি? এরাই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করতে পারে, এজন্য এটাকে আমি বিপিও কিন্তু বলতে পারি, বা বন্ড পেয়ার ইলেকট্রনও কিন্তু বলতে পারি। আমাকে যদি বলা হয় যে আয়রনের লন পেয়ার ইলেকট্রন কতটি বা মুক্ত জোড় ইলেকট্রন কতটি, তখন কিন্তু হবে 2টা, কারণ দেখো এইখানে আমরা এক জোড়া ইলেকট্রন দেখতে পাচ্ছি, এইখানে এক জোড়া কিন্তু ইলেকট্রন দেখতে পাচ্ছি, জোড়ায় জোড়ায় আছে। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি হবে? বিপি বা বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি হবে? 2টি। হ্যাঁ, 2 জোড়া কিন্তু বন্ধন বন্ড পেয়ার ইলেকট্রন, সরি লন পেয়ার ইলেকট্রন কিন্তু আছে। ঠিক আছে, এলপি মানে লন পেয়ার ইলেকট্রন। বাট আমাকে যদি বলা হয় আয়রন 2+ এর ক্ষেত্রে তাদের বেজোর ইলেকট্রন কতটি, সেই ক্ষেত্রে কি হবে? আমরা দেখো এই পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাসটা আছে, এই পর্যন্ত আর্গনের ইলেকট্রন বিন্যাস না, আমি লিখে নিলাম শর্টভাবে আর্গন, আই হোপ তোমরা এগুলো জানো। তাহলে কি হবে? 3d6 and 4s2। এখানে কি আছে ভাই? 2+ মানে কি? সে 2টা ইলেকট্রন ছাড়ছে, কোথা থেকে ছাড়বে? তাদের যোজ্যতা স্তর বা সর্বশেষ শক্তি স্তর থেকে ছাড়বে, এই জন্য সে তার যে সর্বশেষ শক্তি স্তর 4s, এখান থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে ইলেকট্রন বিন্যাসটা দ্বারা এরকম। এই অবস্থাতেও তাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি হবে ভাই? দেখো 6টা ইলেকট্রন আছে না, 1 2 3 4 5 and 6। ঠিক আছে, 6টা কিন্তু হইল। এখন আমি যদি এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চাই বা বেজোর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে অ্যান্সার কত হবে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি? দেখো 1 2 3 and 4, অ্যান্সার হবে কিন্তু 4টি। সো মজার বিষয় দেখো যে আয়রন স্বাভাবিক অবস্থাও তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকতেছে 4টি, এবং তার আয়রন 2+ অবস্থাতেও কিন্তু থাকতেছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4টি। ঠিক আছে, বা বেজোর ইলেকট্রন সংখ্যা 4টি। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার তোমাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি প্রশ্ন, তোমরা এবার আমাকে এটা বলো তো দেখি, আয়রন 3+ এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কতটি? অযুগ্ম ইলেকট্রন, ইতে ইলেকট্রন বুঝাচ্ছি, কতটি? যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে এই একটা দুইটা উদাহরণ দিলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও আয়রন 3+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি।
দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। সো এরকম তোমরা যদি কোনো রসায়নের ছোটখাটো প্রশ্নের উত্তর জানতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও, বা যে কোনো ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।